এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা পরমাণু গঠনের উপর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই ডিটেলস ক্লাস করেছি, যারা সেই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখবে। তবে দেখো আজকে প্রথম কোশ্চেন কি রয়েছে। ইলেকট্রনগুলি ধনাত্মক তড়িতায়িত গোলকের দ্বারা আকৃষ্ট হয়, এই তত্ত্বটি প্রথম কোন বিজ্ঞানী দিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হবে জে জে থমসন। জে জে থমসন আসলে কি বলেছিলেন? পরমাণুর যে পাম্পোডিং মডেল সেই কনসেপ্ট তিনি কি দিয়েছিলেন? মডেল বা ওয়াটারমেলন মডেল। সেই কনসেপ্টটি কি ছিল? ওয়াটারমেলন মানে কি? তরমুজের সঙ্গে কল্পনা করেছিলেন তিনি। তরমুজের বীজগুলো রয়েছে, বীজগুলোর মধ্যে তিনি কি বলেছিলেন? সেগুলো হলো ঋণাত্মক তড়িতাদানে কি আহিত। আর যে তরমুজের যে লাল পোর্শনটা রয়েছে যদি কাটা হয় সেখানে দেখা সেটা কি পজিটিভে কি আহিত। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা দিয়েছিলেন কে? জে জে থমসন। তার মানে দেখো প্রশ্নে কি বলা রয়েছে, একটি ধনাত্মক তড়িত গোলকের দ্বারা আকৃষ্ট হয়। আসলে কি ধনাত্মক তড়িত গোলকের কি চার্জ কি পজিটিভ, আর তার মাঝখানে কি বীজগুলোকে ইলেকট্রন মাইনাস হিসেবে কল্পনা করা হয়েছে। মাইনাস আর প্লাস পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই তত্ত্বটি দিয়েছিলেন কে? জে জে থমসন। এটাই হলো কি জে জে থমসনের তত্ত্ব। এই তত্ত্বটিকেই আসলে কি বলা হয়? পাম্পোডিং মডেল বলা হয় বা ওয়াটারমেলন মডেল কি বলে আখ্যায়িত করা হয়। পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে ওয়াটারমেলন মডেল পরমাণু সংখ্যাটা কে দিয়েছিলেন? জে জে থমসন। তোমাকে অ্যান্সার করতে, বা পাম্পোডিং মডেল কে দিয়েছেন? জে জে থমসন। সেই মডেলটি আসলে কি তিনি বলছেন যে সেই মডেলটি তরমুজের সঙ্গে কল্পনা করে তরমুজের বীজগুলি রয়েছে সেটাকে তিনি কি বলছেন? মাইনাস আয়নের সঙ্গে মানে ঋণাত্মক বলেছেন। আর কি আর যেটা আকার রয়েছে পরমাণু সেটাকে গোলকটাকে তিনি প্লাস বলে কি অভিহিত করেছেন। প্লাস আর মাইনাস পরস্পর কি করে প্রশমিত করবে, এটার ব্যাখ্যা কে দিয়েছিলেন? জে জে থমসন। ক্যামিলিও গোলগি কে ছিলেন? তিনি গোলগি বডি আবিষ্কার করেছেন। এটা একটা কোষ অঙ্গাণু, কোষের মধ্যে দেখা যায় লাইফ সায়েন্স রিলেটেড। গোলগি বডি আবিষ্কার করেছিলেন। আর্নেস্ট রাদারফোর্ড কি করেছিলেন? একটা উৎস নিয়েছিলেন যেখানে আলফা কণা নিঃসরণ করেছিলেন। এখান থেকে আলফা কণার চার্জ হলো কি প্লাস। তার মাঝখানে একটা সোনার পাত রেখেছিলেন, নিয়ে তারপর তিনি কি অবজারভেশন করেছিলেন। তার অবজারভেশন গুলি কি কি ছিল? এখান থেকে প্রথমে কি আলফা কণা নিঃসরণ করেছিলেন। প্রথমে কি করলেন? আলফা কণা নিঃসরণ করার পর তিনি দেখলেন তিনটি ঘটনা পর্যবেক্ষণ করলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তিনি কি পর্যবেক্ষণ? প্রথমে এখান থেকে রশ্মি ছড়া হলো, কিছু কিছু রশ্মি কি হলো এখান থেকে গেল, আবার কি রিফ্লেক্ট হয়ে ফিরে আসলো প্রায় মানে 180 ডিগ্রি বরাবর। তখন তিনি বুঝলেন যে তিনি ছেড়েছিলেন পজিটিভ কণা, কিন্তু আবার রিফ্লেক্ট হলো। কারণ কি? নিশ্চয়ই এখানে প্লাস বলে কিছু একটা জিনিস রয়েছে। এই যে প্লাস বলে জিনিস রয়েছে সেটাকেই তিনি কি বললেন? নিউক্লিয়াস বলে আখ্যায়িত করলেন। এই যে নিউক্লিয়াস প্লাস বলে কিছু জিনিস রয়েছে, এটা কে বলেছিলেন? তার মানে আর্নেস্ট রাদারফোর্ডের তত্ত্ব থেকে কি সেটা কি জানা যায়। তারপর তিনি আর কি কি পেয়েছিলেন? এটা গেল ফার্স্ট। মাঝখানে তাহলে কি হবে? নিউক্লিয়াস। তারপরে কি তিনি দেখলেন কিছু কিছু রশ্মি কি করলো? এই সোনার পাতটাকে ভেদ করে চলে গেল। তার মানে কি বোঝা গেল? পরমাণুর ভেতরে কি রয়েছে? ফাঁকা স্থান রয়েছে, গ্যাপ। এটা তিনি অনুধাবন করতে পেলেন। আবার কি করলেন? কিছু কিছু রশ্মি আবার কি করলো? এখান থেকে করে এরকম কোন ওয়ে থেকে রিফ্লেক্ট করে চলে গেল, এই পাশে রিফ্লেক্ট করলো। তার মানে কি এখানে কি প্লাস জুড়েছিলেন? তার মানে রিফ্লেক্ট করার কারণ কি? মাইনাস বলে কিছু ছিল, তার মানে প্লাস আর মাইনাস মানে কি ইলেকট্রন টাইপের হতে পারে। সেটা তিনি কি অনুধাবন করেছিলেন। এটা কার অনুধাবন ছিল? এগুলো সব আর্নেস্ট রাদারফোর্ডের। তিনি কি পরমাণু কি স্টেবিলিটি ব্যাপারে কি তিনি বলেন? পরমাণু কি আনস্টেবল, এটা তিনি বলেছেন। এটা তার সীমাবদ্ধতা ছিল। পরমাণু কি আনস্টেবল, তার কি সীমাবদ্ধতা। পরীক্ষায় আসতে পারে আর্নেস্ট রাদারফোর্ড যে দিয়েছিলেন তত্ত্ব, তার মধ্যে সীমাবদ্ধতা কি ছিল? পরমাণু কি আনস্টেবল। নিলস বোর কি করেছিলেন? নিলস বোর অনেকটা উন্নত ছিল। নিলস বোর যে পরমাণুতে যে অক্ষ রয়েছে, অক্ষ করে কি করে ইলেকট্রনগুলি কি করে ঘোরে, এই তত্ত্বটি দিয়েছিলেন। এবং কি একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি ঘোরে। তিনি এ কে এল এম এন এই 4টি কক্ষের কথা কি বলেছিলেন? উল্লেখ করেছিলেন। আর তিনি পরমাণুর কি বলেছেন? কি পরমাণু স্টেবল, এই কথাটি তিনি কি স্থায়ী, এটা তিনি কি বলেছিলেন। নিলস বোর কি কি বলেছিলেন বোঝা গেল। কে এল এম এন অক্ষের কথা বলেছিলেন, অক্ষের মধ্যে ইলেকট্রনগুলি পরিভ্রমণ করে পরমাণুকে স্টেবল, এই কথাও কি তিনি বলেছিলেন। আমাদের পরে যে পরমাণু রয়েছে, পরমাণুর মধ্যে ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। টোটাল যে কক্ষপথের সংখ্যা সেটা কতগুলি থাকে? 7টা। কি কি? কে এল এম এন ও পি কিউ। প্রত্যেকটা কক্ষপথে কতগুলি করে সর্বোচ্চ থাকতে পারে ইলেকট্রন, তা এই ফর্মুলা অনুযায়ী কি অনুষ্ঠিত হয়? 2n²। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম কক্ষে কত থাকবে? 2 × 1 2টি।
এন এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় কক্ষে কত থাকবে 2 ইন্টু 2 এর স্কোয়ার, সর্বোচ্চ 4 দোকানে কত 8টি। এইভাবে এন যদি 3 হয় 3 নম্বরে কক্ষে কক্ষে 2 ইন্টু 3 এর স্কোয়ার, 3 থেকে 9, 9 দোকানে কি 18টি। তাহলে বোঝা গেল এখানে। নেক্সট কোশ্চেনে আসি। কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করার জন্য 1906 সালে নোবেল পুরস্কার পান? ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? জে জে থমসন। সঠিক অ্যান্সার হবে অপশন সি। তাহলে জেমস হ্যাডউইক কি আবিষ্কার করেছিলেন? নিউটন আবিষ্কার করেছে, এন ফর নিউটন। নিলস বোর নিয়ে তো বললাম। আর্নেস্ট রাদারফোর্ড কি করেছিলেন? প্রোটন কে আবিষ্কার করেছেন? প্রোটন আবিষ্কার করেছেন গোল্ডস্টেইন। গোল্ডস্টেইন প্রোটন আবিষ্কার করলেন গোল্ডস্টেইন, এবং এর নাম কে দিয়েছিলেন? নাম দিয়েছিলেন কে? রাদারফোর্ড। প্রোটন যে নাম, এটা নামটা দিয়েছিলেন কে? রাদারফোর্ড। তাহলে বোঝা গেল ইলেকট্রন কে জে জে থমসন, নিউটন কে জেমস হ্যাডউইক, আর প্রোটন কে আর্নেস্ট রাদারফোর্ড। পরমাণুর ভেতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এখানে কি থাকে? নিউট্রন আর প্রোটন কি থাকে? একসঙ্গে আবদ্ধ থাকে, এবং বাইরের কক্ষপথে কি থাকে? ইলেকট্রনগুলিকে পরিভ্রমণ করে বিভিন্ন কক্ষপথে। এই হলো কি পরমাণু স্ট্রাকচার। পরমাণু নিউক্লিয়াসে সাধারণত কি থাকে? একটু আগেই বলা হলো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে হলো নিউক্লিয়াসের মধ্যে। তার মানে কি প্রোটন আর নিউট্রন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রোটন ও নিউট্রন, অপশন এ। তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন আর নিউট্রন। মনে রাখবে তোমরা, কোন একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে অতগুলোই কি থাকে? ইলেকট্রন থাকে। যতগুলি প্রোটন ঠিক ততগুলি কি থাকে? ইলেকট্রন থাকে। The equivalent antiparticle of electron are called, ইলেকট্রনের সমতুল্য বিপরীত কণা কাকে বলা হয়? তাহলে ইলেকট্রনের সমতুল্য বিপরীত কণা মানে ইলেকট্রনের ভর আধান, ইলেকট্রনের ভর আর আরেকটা কণার ভর কি প্রায় সমান হবে, কিন্তু বিপরীত থাকবে, বিপরীত রূপে কাজ করবে। তাহলে এর সঠিক অ্যান্সার হবে পজিট্রন। আসলে ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, আর পজিট্রনের চার্জ কি? পজিটিভ, কিন্তু ভর দুটোর পায় কি সমান। এক্ষেত্রে এগুলো কি পজিট্রন হবে এখানে কি কারেক্ট অ্যান্সার। কে পরমাণু শব্দটি ব্যবহার করেন? ডেমোক্রিটাস হবে এটা, ঠিক আছে? ডেমোক্রিটাস তিনি কি পরমাণু শব্দটি কি করেন? ব্যবহার করেন। আর পরমাণুবাদের জনক কাকে বলা হয়? ডাল্টন। পরমাণুবাদের জনক, ফাদার অফ অ্যাটম, জনক বলা হয় কাকে? পরমাণুবাদের জনক বলা হয় কি জন ডাল্টনকে বলা হয় পরমাণু। তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি তার কি তত্ত্ব ছিল? তিনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য। অবিভাজ্য মানে পরমাণুকে সৃষ্টিও করা যায় না, ভাঙ্গাও করা যায় না। কিন্তু পরবর্তীকালে এই তত্ত্বটি কি ভুল প্রমাণিত হয়েছিল। কারণ কি পরমাণুর মধ্যে কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে, তাহলে পরমাণু ডিভাইজেবল। তিনি এই তত্ত্বটি কি দিয়েছিলেন। তারপরে কি একই মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর ও ধর্ম একই হয়। একই মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর ও ধর্ম একই হয়। ভর ও ধর্ম একই হয়। আর কি দিয়েছিলেন? বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি ভরধর্ম বিভিন্ন। ঠিক এটার উল্টা, ভিন্ন হলে অনেকগুলো ভিন্ন হবে, এটাই তিনি কি দিয়েছেন। কিন্তু এই কনসেপ্টটা তার পরবর্তীতে যখন আইসোটোপ আবিষ্কার হলো কি ভুল প্রমাণিত হলো, এবং পরমাণু অবিভাজ্য এই টেকনিকটা কি ভুল। আর তিনি যখন, আমরা কি জানি পদার্থ কি দিয়ে তৈরি হয়? অসংখ্য কি পরমাণু দিয়ে কি তৈরি হয়। এই যে পরমাণু দিয়ে তৈরি হয় এই কনসেপ্টটাও কিন্তু ডাল্টন দিয়েছিলেন। এই যে পরমাণুকে কি বলা হয়? বেসিক ইউনিট। পদার্থের কি বেসিক ইউনিট হলো কি এই পরমাণু। এই তত্ত্বটি কার দেওয়া? এটা কি ডাল্টনের দেওয়া। এই জন্য ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক। নিচের কোনটি ছাড়া সবগুলির পরমাণুতে নিউট্রন পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হাইড্রোজেন। মনে রাখবে হাইড্রোজেনের কোনো কি নিউট্রন পাওয়া, কোনটি ছাড়া সবগুলি পরমাণু, হাইড্রোজেনে কোনো নিউট্রন পাওয়া যায় না। হাইড্রোজেন নিউট্রন অনুপস্থিত। এটা কিন্তু মনে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে। নিচের কোনটি পরমাণুর অংশ নয়? নিচের কোনটি পরমাণুর অংশ নয়? সবচেয়ে ক্ষেত্রে হবে অপশনে জেনন। জেনন কি একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, কেপ্টন, জেনন, এগুলি হলো কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলি কি গ্যাসের না? পরমাণুর ভিতরে কি থাকে? আমরা জানি কি নিউট্রন, প্রোটন আর কি ইলেকট্রন থাকে পরমাণুর ভিতরে। কোনটি অংশ নয়? তাহলে অপশন এ কি জেনন হবে কি এর সঠিক অ্যান্সার। রাদারফোর্ড আলফা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কি জানা যায়? রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ আমি পূর্বেই বললাম, কি বলেছে? পরমাণুর মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। এম কক্ষে সবচেয়ে বেশি কতগুলি ইলেকট্রন কি থাকতে পারে? তাহলে কক্ষপথগুলি কি? কে, এল, এম, এন, ও,
পি কিউ, তাহলে কতগুলি হলো? 4 3 60টি কক্ষপথ থাকে টোটাল সর্বোচ্চ। প্রত্যেকটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলি থাকতে পারে এই জন্য একটা ফর্মুলা রয়েছে, 2n² ফর্মুলা। কত নম্বর কক্ষপথ বলেছে? m নম্বর কক্ষপথ। দেখতে হবে m নম্বর কত নম্বরে রয়েছে, 1 2 3, তাহলে n এর জায়গায় আমরা বসাবো 3, তাহলে 2 ইন্টু 3² 2 3 তিরিক্ষে 9, 9 দোকানে কত? 18, তাহলে 18 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল m কক্ষে কতগুলি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে? 18টি, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। যদি তোমাকে বলতো l কক্ষে কতগুলি থাকে, l কয় নম্বরে? 2 নম্বরে, 2, n এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 দোকানে 4, 4 দোকানে কয়টি? 8টি থাকতে পারে। এইভাবে তোমাদেরকে ক্যালকুলেশন করবে তোমরা। কোন একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 13, এর কতগুলি কক্ষ লাগবে ইলেকট্রনগুলি ধারণ করে? 13 রয়েছে, আমরা কি জানি প্রথম কক্ষে কতগুলি থাকতে পারে? সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষে কয়টা? 8টি, আর তৃতীয় কক্ষে কি হচ্ছে? টোটাল 13টি, 8 আর 2 10 ফুল হয়ে গেল, আর থাকে কয়টা? 3টার কিছু করার নেই, শেষ কক্ষে 3টিই থাকবে। তাহলে কতগুলি কক্ষপথের প্রয়োজন? 1 2 3, 3টি কক্ষপথ লাগবে। তাহলে কে এল এম 3টি, তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার। মৌলটির নাম লিখো যার ইলেকট্রন বিন্যাস 287, তাহলে 287 আগে যোগ করলেই হবে আমাদের 8 2 আর 7, তাহলে কত হয়? 17। তাহলে 17 কার পরমাণু ক্রমাঙ্ক বা কার প্রোটন সংখ্যা? 17। 17 হলো একমাত্র ক্লোরিনের কি প্রোটন সংখ্যা বা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে অপশন হবে কি এখানে? ক্লোরিন কি কারেক্ট অ্যান্সার। তোমাদের লিস্ট যেটা রয়েছে লিস্টটা জানতে হবে। লিস্ট আমরা আগের ক্লাসে ডিটেইলস ক্লাস করছি, কি লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্টগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, তাহলে কি এই সমস্ত প্রশ্নের কি অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। কার্বনের কত? 6। দেখো কার্বনের কার্বন 6 হলে 2 আর কি হবে? 4 হবে কনফিগারেশন। হাইড্রোজেনটা প্রথমেই থাকে 1। হিলিয়ামের কত? 2। আমার মনে রাখবে হিলিয়াম কি? হিলিয়াম মানে কি? একটা নিষ্ক্রিয় গ্যাস। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সর্বোচ্চ মানে শেষ কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে? 8টি, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে 2, তার সম্ভাবনাটা একটু ব্যতিক্রম। নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে না হিলিয়াম ছাড়া? এই দেখো হিলিয়াম ছাড়া, যা পূর্বে এখনই আলোচনা করা হলো, তার সর্বোচ্চ কয় থাকে? 8টি ইলেকট্রন থাকে। এরা কি করে দেখো তো, কোনো একটা পরমাণু কি চায়? তার সর্ববহিস্থ কক্ষে যখন 8টা ইলেকট্রনের পরমাণুটা কি সুস্থ, মানে কোনো যখন কোনো ইলেকট্রন দিবেও না নিবেও না কারো কক্ষে, সর্বশেষ কক্ষে কি থাকে? পরমাণু সর্বোচ্চ কত? 8টা যখন থাকবে তখন কি অষ্টক পূর্ণ, এটা হলো অক্টেন। কারণ অষ্টক পূর্ণ থাকে তখন কি হয়? কোনো সাথে ইলেকট্রন দেয়ও না নেও না, তখন কি পরমাণু সে সমস্ত কি কারা এরকম আচরণ করে? হিলিয়াম নিয়ন আর্গন কেপ্টন জেনন, এগুলি কি নিষ্ক্রিয় গ্যাসগুলি এরকম আচরণ করে। এই জন্য পরীক্ষা আসে নিষ্ক্রিয় গ্যাসগুলি কেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? কারণ ইলেকট্রন যখন দেওয়া নেওয়া করবে তখনই কি হবে? বিক্রিয়ার কি সম্মুখীন হচ্ছে, দেও না নেও না, তার মানে কি কোনো রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনা নেই। তাহলে মনে রাখবে এখান থেকে একটা কোশ্চেন, নোবেল গ্যাসগুলি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। নোবেল গ্যাস মানে কি বললাম? হিলিয়াম নিয়ন আর্গন কেপ্টন জেনন, এগুলি কি নিষ্ক্রিয় গ্যাস, এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় কি অংশগ্রহণ করে না। কেননা কি এদের সর্ববহিস্থ কক্ষে সব কতগুলি ইলেকট্রন থাকে? সবচেয়ে বেশি যেটা থাকা দরকার সেটা কি 8টা ইলেকট্রন থাকে। কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 285, তবে মৌলটির নাম কত? 285 যোগ করে দাও, তাহলে 8 2 10 আর কত? 15। তাহলে 15 কার সেটা তোমাকে জানতে হবে। 15 হলো কার? ফসফরাসের হলো কি 15, আর সালফারের কত? 16, ক্লোরিনের কত? 17, আর ম্যাগনেসিয়ামের কত? 12। এই হলো কেস। তাহলে তোমরা জানো যে 16 হলে কি হবে? পরমাণু যখন দেওয়া থাকবে 2 8 8 2 10 আর 16, এটা কত হবে? 287 হবে এর কনফিগারেশন। এর কত হবে? 2 8 2 10, সেকেন্ড লাস্টে কত? 2। পূর্বে আমাদের ডিটেইলস ক্লাসে কি শেখানো হয়েছে। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36, তবে এর ইলেকট্রন বিন্যাস কত? ক্রিপ্টন দেখো হিলিয়াম নিয়ন আর্গন কেপ্টন জেনন, এরা কি গ্যাস? এটা হলো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস আমি কি বললাম? এদের সবচেয়ে বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে হবে? 8টি ইলেকট্রন থাকবে। সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে। দেখো তো কোন ফিগারেশন সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে? 1 নম্বর বি তেও রয়েছে, আবার সি তেও রয়েছে, কিন্তু ডি তে নেই। তাহলে এটা তো কোনো মতেই হবে না। তাহলে আমাদের অপশন হয় বি হবে, নয় কি সি হবে। কিন্তু দেখো একটু আমাদের কনফিগারেশনের দিকে যদি যাওয়া যায় তাহলে কি হয়? প্রথম কক্ষে কতগুলি থাকতে পারে? সর্বোচ্চ 2, দ্বিতীয় কক্ষে কত? 8, তৃতীয় কক্ষে কতগুলি হবে? তার মানে 18। তার মানে কি তাহলে কত হলো? 8 2 10, 10 আর 18 কত? 28, আর 4 নম্বর কক্ষে হবে 8টা, তাহলে কত হয় টোটাল যোগ করলে? 36। কার এই সিকোয়েন্স ফলো করছে? দেখো 2 8 18 8, এটা কত? 2 18, তো 2 নম্বর কক্ষে কোনোদিন 18টা থাকতে পারে না। 2 নম্বর কক্ষে এটা হলো কে কক্ষের মান, এটা এল কক্ষের মান, এটা এম কক্ষ, এটা এন কক্ষের মান। তাহলে কে কক্ষে সর্বোচ্চ করা যাবে? 2টা। এল কক্ষে সর্বোচ্চ এখানে যাচ্ছে 18টা, কিন্তু এল কক্ষে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 8টা। তার মানে কোন অপশনে রয়েছে? এটা অপশন বি তে রয়েছে। তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট। দেখো প্রথম কক্ষে কে কক্ষে কয়টা? 2টো, এল কক্ষে কয়টা? 18টা, এম কক্ষে কত? 8টা, সরি এল কক্ষে, এম কক্ষে 18টা, কে এল এম, আর এন কক্ষে কে। তাহলে কার সঙ্গে মিললো? এটা ক্রিপ্টনের সঙ্গে। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার।
সবচেয়ে বাইরে কক্ষে সবচেয়ে বেশি কতগুলি ইলেকট্রন থাকতে পারে? এখনই বলা হলো সবচেয়ে বাইরে কক্ষে সবচেয়ে বেশি কটা থাকতে পারে? 8টার বেশি কি থাকা সম্ভব না। নিচের কোনটি কোন ধাতুর ইলেকট্রন বিন্যাস নয়? তাহলে কোনটি ধাতুর ইলেকট্রন বিন্যাস নয়? তাহলে একটু যোগ করে দেখি, তাহলে কত হয়? 8 2 10 আর 3 কত? 13। 13 কার পরমাণু সংখ্যা? অ্যালুমিনিয়ামের। 2 একে কত? 3। 3 কার? লিথিয়ামের। 8 2 10 একে কত? 11। 11 কার? 11 হলো সোডিয়ামের। 6 আর 2 যোগ করো, তাহলে কত? 8। 8 কার পরমাণু সংখ্যা? অক্সিজেনের। দেখে বোঝা যাচ্ছে অক্সিজেন কি গ্যাস? অক্সিজেন কি ধাতু? না, অক্সিজেন হলো গ্যাস। কোনটি হচ্ছে ধাতু নয়, তার মানে কি অক্সিজেন হলো গ্যাস, তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার প্রশ্ন অনুযায়ী। আর প্রত্যেকটি অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সোডিয়াম প্রত্যেকটি কি ধাতু। নিচের কোন মৌলের সবচেয়ে বাইরের কক্ষে দুটি ইলেকট্রন থাকে? এই জন্য আমাকে কি কনফিগারেশন জানতে হবে। সোডিয়ামের কত? 11। পটাশিয়ামের কত? 19। ক্যালসিয়ামের কত? 20। আর লিথিয়ামের 3। তাহলে এই কনফিগারেশন কি হবে? 2 8 1। ঠিক আছে, বাইরের কক্ষে দুটি ইলেকট্রন, কোন মৌলে সবচেয়ে বাইরের কক্ষে দুটি ইলেকট্রন থাকে? আচ্ছা, এর কত হবে? 2 8 2 8 8 কত? 16 2 18 আর 2 কত? 20। এর কত হবে? 2 আর 1। এর কত হবে? 8 2 10 18 একে 19। তাহলে সঠিক অ্যান্সার কি হবে আমাদের? ক্যালসিয়াম। এর সবচেয়ে বাইরের কক্ষে কয়টি? দুইটি। দুইটাই বলেছে কার রয়েছে? ক্যালসিয়াম হবে কারেক্ট অ্যান্সার। ড্যাশ যার 3টি কক্ষ এবং বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে। যার 3টি কক্ষ কিন্তু বাইরের কক্ষে কি 8টি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, তার মানে কি 3টা কক্ষ থাকবে কে এল এম। তাহলে প্রথম কক্ষে সবচেয়ে কটা থাকে? দুটো। দ্বিতীয় কক্ষে কত থাকতে? সর্বোচ্চ 8টা। আর তৃতীয় কক্ষে কটা রয়েছে? 8টা। বলে দেওয়া রয়েছে বাইরের কক্ষে। তাহলে টোটাল কত হলো? 8 আর 16 2 18। তাহলে 18 কার পারমাণবিক ক্রমাঙ্ক সেটা তোমাকে জানতে হবে। 18 হলো কি আর্গনের পারমাণবিক ক্রমাঙ্ক। আর্গন হবে এখানে কি কারেক্ট অ্যান্সার। অক্সিজেনের কতগুলি ভ্যালেন্স ইলেকট্রন থাকে? সঠিক অ্যান্সার হবে, দেখো অক্সিজেন মানে কি? অক্সিজেন, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তাহলে প্রথম কক্ষে কতগুলি থাকে? দুটি। তারপরে থাকে 6টি। দেখো ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? কোনো একটা পরমাণু, সব পরমাণু প্রথম কক্ষে হলো দুটো অক্সিজেনের, বাইরের কক্ষে কটি? 6টি। 1 2 3 4 5 6। কোনো একটা পরমাণু বাইরের থেকে সবচেয়ে কম বা সবচেয়ে শক্তি কম প্রয়োগ করে সবচেয়ে কম কতগুলি ইলেকট্রন গ্রহণ করতে পারে বা কতগুলি ইলেকট্রন ছাড়তে পারে সেটাকেই বলা হয় কি ভ্যালেন্স ইলেকট্রন, যাতে তার কি অষ্টক পূর্ণ হয়, মানে সর্বশেষ কক্ষে কত? 8টা ফিগার কি কমপ্লিট থাকে। এই হলো কি ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে দেখো অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে কতগুলি রয়েছে? 6টি ইলেকট্রন। কিন্তু সবচেয়ে পরমাণু চায় কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মানে কি? যা বললাম সর্ববহিস্থ কতগুলি ইলেকট্রন থাকে? 8টা। সব পরমাণু চায় কি বাইরের কক্ষে কি 8টা ইলেকট্রন লাভ করতে। কিন্তু অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন। ও তাহলে অক্সিজেন কি করা উচিত? 6টি ইলেকট্রন কি ছেড়ে দেবে? না, আর ওর কি দুটো ইলেকট্রন কি বাইরের থেকে গ্রহণ করবে। তাহলে বাইরে থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, সেটাই আসলে কি ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে 2 হবে এখানে কারেক্ট। তাহলে কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। একটি মৌলের 15টি প্রোটন 22টি নিউট্রন এর নিউক্লিয়াসের ভর সংখ্যা কত? আমরা ভর সংখ্যা ইকুয়াল টু কি জানি? প্রোটন সংখ্যা প্লাস কি নিউট্রন সংখ্যা, এটাই তো ভর সংখ্যার ফর্মুলা। তাহলে কি কি দেওয়া রয়েছে? প্রোটন সংখ্যা কত? 15 আর নিউট্রন সংখ্যা 22। তাহলে যোগ করলেই হবে আমাদের 5 2 7 2 একে কত? 3। তাহলে 37 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি পরমাণুর ভর সংখ্যা হবে, এটা ভর সংখ্যা 298 এবং নিউট্রন কত? 188টি। তবে এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত? তাহলে প্রোটন সংখ্যা ইকুয়াল টু আমরা কি শিখলাম একটু আগে? ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। অন্যভাবে বলতে পারি ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমার কার মান বের করা দরকার? প্রোটন সংখ্যার মান বের করা। তাহলে ভর সংখ্যা থেকে আমাকে কি করতে হবে? নিউট্রন সংখ্যাকে মাইনাস করতে হবে। তাহলে ভর সংখ্যা কত? 298। নিউট্রন সংখ্যা কত? 188। বিয়োগ করে দাও। 8 আর 0, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে 110 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন ডি। পরমাণু সংখ্যা কোন কক্ষে দ্বারা প্রকাশ করা হয়? পরমাণু সংখ্যা প্রমাণ করা হয় কি? অপশন সি জেটের দ্বারা। তার মানে কি এক্স হলো বলতে নাম বোঝায় কোন একটা পরমাণু, হাইড্রোজেন অক্সিজেন হিলিয়াম, সেটাকে এক্স দ্বারা ডিনোট করা হয়। আর পরমাণু সংখ্যা কি জেড দ্বারা, জেড কি নিচে থাকে আর এ উপরে যে থাকে তাকে ভর সংখ্যা বলে ডিনোট করা হয়। এটা একটা বেসিক কি ইকুয়েশন আকারে লেখা হয়, মানে প্রচলিত ভর সংখ্যা। এক্স হলো কি পরমাণুটার মৌলটার নাম, পরমাণুটির নাম।
আর জেড কি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু সংখ্যা কোন অক্ষের দ্বারা হয়েছে? পরমাণু সংখ্যা না, এখানে হয়তো পারমাণবিক সংখ্যা, তাহলে ঠিক ছিল। আচ্ছা, তাই জেড হবে কি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যেমন আমরা যদি লিখি ক্লোরিন 35, এখানে দেখলাম 17, তাহলে উপরেরটা কি? ভর সংখ্যা। এটাকে কি বলে ডিনোট করা হয়? এ বলে। আর 17 কি? নিচে রয়েছে, এটাকে জেড, একে বলা হয় পারমাণবিক সংখ্যা। এটি এখানে বোঝানো হয়েছে। আর এটা কি? নামটা বোঝাইলো, পরমাণুটির নাম। 9F19 এর নিউটন প্রোটন ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। কি দেওয়া রয়েছে? 9F আর 19। উপরে যেটাকে আমরা কি বলি? ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা কত? 19। নিচে যে থাকে তাকে কি বলে? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 9। তাহলে আমরা জানি যতগুলো প্রোটন ততগুলি কি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন সংখ্যাও কত হবে? 9। তাহলে নিউটন সংখ্যা মানে কি? ভর সংখ্যার থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করো, তাহলে কত হবে? 10। এবার দেখো কোন অপশন রয়েছে? প্রোটন 9, প্রোটন 9, ইলেকট্রন 9 আর নিউটন 10, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এই হলো কেস। আইসোটোপ হলো কি? আইসোটোপ কি? যাদের পরমাণু সংখ্যা একই এবং কি ভর সংখ্যা কি আলাদা। যাদের পরমাণু সংখ্যা এবং ভর সংখ্যা সমান, ভৌত ধর্ম একই, একই ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু সংখ্যা। আইসোটোপ মানে কি? টপের সঙ্গে মনে রাখবো প, প মানে কি? যাদের প্রোটন সংখ্যা কি সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আইসোটোন যদি দেওয়া থাকে, আইসোটোন, আইসোটোনের কি? 9, তার মানে নিউটন সংখ্যা সমান গেল। আইসোবার যদি দেওয়া থাকে, আইসোবার, বার মানে ভার, মনে রাখবে ভর সংখ্যা সমান যাদের। এই হলো কেস। নিউক্লিয় অস্ত্রে কোন সাধারণ আইসোটোপ ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশনে ইউরেনিয়াম এবং কি প্লুটোনিয়াম। হাইড্রোজেনের আইসোটোপে ডিউটোরিয়াম রয়েছে কোনটি? তাহলে হাইড্রোজেনের কয়টিগুলি আইসোটোপ রয়েছে? 3টি। 1, 2, 3। কি কি? প্রোটিয়াম, ডয়টোরিয়াম আর কি টিসিয়াম। প্রোটিয়াম, ডয়টোরিয়াম, টোরিয়াম আর হলো টিসিয়াম। 1H1, 1H2, 1H3, এই হলো তাদের সংকেত। এখন দেখো কি হচ্ছে? ডিউটোরিয়াম, ডিউটোরিয়াম বা ডয়টোরিয়াম বলা হয় ডিউটোরিয়াম, তাহলে কি এইটা হবে আমাদের। তার মানে এইখানে প্রোটন সংখ্যা কত রয়েছে? 1। মাস সংখ্যা কত রয়েছে? 2। তাহলে নিউটন সংখ্যা কত? 2 এর থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 1। দেখো তো কোনটাতে মিলছে? প্রোটন সংখ্যা কত? 1, নিউটন সংখ্যা কত? 1, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা 1। প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা 1। যদি টিসিয়ামের ক্ষেত্রে তাহলে ভর সংখ্যা কত হতো? 3, প্রোটন সংখ্যা কত হতো? 1 আর ইলেকট্রন সংখ্যাও তো 1ই হবে, প্রোটন যা ইলেকট্রন যা, নিউটন কত হবে? 2। এইভাবে কি আমাদের করতে হবে। ক্লোরিন গ্যাস দুইটি আইসোটোপের মিশ্রণে তৈরি, অনুপাত 3:1, তবে নিচের আইসোটোপ দুটি কি? ক্লোরিন আইসোটোপ কি আমরা জানি? ক্লোরিন 35 আর 37, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি আইসোটোপের ধর্ম? কি আইসোটোপ মানে কি? প্রোটন সংখ্যা সমান হবে 1 নম্বর। তাদের কি থাকবে? ভৌত ধর্মগুলি কি থাকে? আলাদা থাকবে। ভৌত ধর্ম আলাদা। রাসায়নিক ধর্ম কি? একই। তাহলে কোনটা হবে? তাদের কি একই ভর সংখ্যা? এটা তো হবে না। তার মধ্যে পারমাণবিক সংখ্যা সমান, তাদের বিভিন্ন কি থাকে? ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একই, তার মানে কি বি সি ডি তিনটেই কি কারেক্ট এখানে? আসলে বি সি ডি তিনটেই কি কারেক্ট এই ক্ষেত্রে। আর কি এ হলো কি ভুল। আইসোবার ড্যাশের সংখ্যা সমান, আইসোবারের কি? বার ভার, ভর সংখ্যা সমান। নিউক্লিডে একই ভর সংখ্যা থাকে, একই ভর সংখ্যা আমরা কি বলি? আইসোবার। এই ছিল আমাদের কোশ্চেন। এই ডিটেলস ক্লাস তো আমরা আগেই আলোচনা করেছি আগের ক্লাসে, তোমরা সেই ক্লাসটি দেখবে, তাহলে বুঝতে কি হবে? আরো সহজ হবে। আজকে যে ক্লাস এই ক্লাসের মধ্যে তোমার যদি কোনো ডাউট হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে? শেয়ার করবে, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে হেল্প পাবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, প্রতিদিন আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।